সুপ্রিয় দর্শক, স্বাগত সবাইকে আমাদের প্রতি রাতের নিয়মিত টকশো এই সময়। আমি জহিরুল আলম আপনাদের সঙ্গে আছি। যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামাত নেতা মীর কাসেমের সঙ্গে কাসিমপুরে কারাগারে দেখা করেছেন তার পরিবারের সদস্যরা। প্রাণ ভিক্ষার বিষয়ে নিখোঁজ ছেলের পরামর্শ চান মীর কাসেম। এদিকে পুলিশের আইজি বলেছেন 3 যুদ্ধাপরাধীর ছেলে নিখোঁজের বিষয়ে পুলিশের কাছে কোনো তথ্য নেই। পরিবারের কাছ থেকে কোনো অভিযোগ পেলে পুলিশ এটা খতিয়ে দেখবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে আইনি প্রক্রিয়া মেনেই এই রায় কার্যকর করা হবে। আইজি প্রিজন বলেছেন যে প্রাণ ভিক্ষার জন্য 7 দিন সময় পাবেন, যৌক্তিক সময়ে ফাঁসি কার্যকর করা হবে। এটি একটি দিনের খবর। জঙ্গিবাদ দমনে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে। এর মধ্যে যাচাই বাছাই করে জঙ্গিবাদে জড়িত সন্দেহে 40 জনের তালিকা করেছে পুলিশ। সর্বশেষ এটি তামিম চৌধুরীকে ধরতে ঘোষিত 20 লাখ টাকা পুরস্কার অভিযানে অংশগ্রহণ করা কাউন্টার টেরোরিজম ইউনিট এবং নারায়ণগঞ্জের পুলিশ সদস্যদের মাঝে আজ বিতরণ করেছেন আইজি। সে সময় তিনি এই বিষয়ে জঙ্গিবিরোধী অভিযানের বিষয়ে নানা কথা বলেছেন। সফর করে যাওয়া মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন যে জঙ্গিবাদ বিষয়ে বাংলাদেশ চুপচাপ বসে নেই এবং বাংলাদেশ প্রশংসনীয় কাজ করছে। এদিকে আন্তর্জাতিক অঙ্গনে একটি বড় খবর, গুরুত্বপূর্ণ খবর আজকে, যে একে অন্যের স্থল, আকাশ এবং নৌঘাঁটি ব্যবহারের জন্য যুক্তরাষ্ট্র এবং ভারত তারা একটি যৌথ চুক্তি করেছে। সামরিক সরঞ্জাম মেরামত ও নতুন রসদ যোগানোর জন্য এই ঘাঁটি ব্যবহার করার জন্য সহযোগিতা চুক্তি। তবে বিশ্লেষকরা এই বিষয়ে খুব কৌতূহলী হয়ে উঠেছেন, বিশেষ করে চীনকে সামনে রেখে এ ধরনের চুক্তি হয়েছে কিনা এবং চীনের কি প্রতিক্রিয়া, সেসব বিষয় নিয়ে আজকে কথা বলবার জন্য দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। শুরুতে পরিচিত হব। রয়েছেন এয়ার কমোডর অবসরপ্রাপ্ত ইশফাক ইলাহি চৌধুরী, স্বাগত আপনাকে। রয়েছেন জনাব নাঈম ইসলাম খান, সাংবাদিক, স্বাগত আপনাকে। শুরু করবেন নাঈম ভাই আপনার কাছ থেকে। মীর কাসেমের ফাঁসির দণ্ড কার্যকরের এখন আসলে সময় গণনা, ক্ষণ গণনা, যদি প্রাণ ভিক্ষার বিষয়টি আপনার কোনো মন্তব্য আছে? জি, আমরা এটা নিয়ে তো আর অন্য আলোচনার কিছু নাই, কারণ আমরা দিনের পর দিন এই বিচারগুলি হচ্ছে, আমরা আলোচনা করছি। তো এটা হচ্ছে, তবে একটা জিনিস হলো যে মীর কাসেমের এটা করার পর আমাদের হাই প্রোফাইল কেসগুলির একটা জবনিকাপাত হচ্ছে। যদিও দেলোয়ার হোসেন সাঈদীর একটা আপিল রয়ে গেছে, যেটার শুনানি হচ্ছে না। তো সেটা যদি ভিগোরাস শুনানি হয়, খুব সিরিয়াস শুনানি হয়, তার লাইফ টার্মটা হয়তো আবার মৃত্যুদণ্ডের দিকে, জেলেও যেতে পারে। এটা একটা রয়ে গেল। এছাড়া বাকিগুলি কিন্তু আমাদের হাই প্রোফাইল, এবং এই হাই প্রোফাইলগুলির আমাদের রাজনীতি এবং সামাজিক স্থিতিতে এর একটা কোরিলেশন ছিল। মানে এই যতক্ষণ তাদের বিষয়গুলি শেষ হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত আমাদের গোটা রাজনৈতিক সামাজিক একটা মানে স্বাভাবিক অবস্থায় যাওয়ার সুযোগটা হচ্ছিল না। কারণ তাদের ইনফ্লুয়েন্স আছে প্রচন্ড, তাদের অর্থবিত্ত ছিল, তাদের সাংগঠনিক ভিত্তি ছিল, সবকিছু মিলে তারা, এটা খুব ন্যাচারাল। আমি কিন্তু তাদের বিপক্ষে বলতে হয় না। জিনিসটা হলো, যে কোনো মানুষের এত বড় একটা পরিণতি যখন হয়, মৃত্যুদণ্ড কার্যকর হবে, তখন তার অনুসারী, তার সমর্থক, তার প্রিয়জন, তারা সর্বরকমেই এখানে একটা আপসেটিং কিছু করার চেষ্টা করে। তারা তাদের প্রান্ত চেষ্টা করে কিভাবে এটা অ্যাভয়েড করা যায়, কিভাবে ধরেন সর্বনিম্ন যেটা চেষ্টা করে যে মৃত্যুদণ্ড কার্যকরটা যতটুকু মানে ঠেকানো যায়, দেরি করানো যায়, সময় ক্ষেপণ করা যায়, এটা হলো মিনিমাম। আর ব্যাপারটা তো তারা তো পারলে পুরো বাংলাদেশটাকে যদি এখন মানে মানে কি বলবো, পাকিস্তান বানিয়ে বা আরেকটা কিছু বানিয়ে এটাকে মানে বা সরকারকে হটিয়ে বা আমাদের বিচার ব্যবস্থাকে ধ্বংস করেও যদি এই বিচারটা ঠেকানো যেত। আমি আজকে এটা এই জন্য এটা একটা সিগনিফিকেন্ট টাইম, যে মীর কাসেম আলীকে দিয়ে হাই প্রোফাইল কেসগুলি, লিডারশিপ লেভেলের কেসগুলির শেষ হচ্ছে। এই সময়ে আমার একটু বলতে ইচ্ছা করে যে কোনো রাজনীতি, যে কোনো দল, যে কোনো সংগঠন, যে কোনো পরিবার, যে কোনো ব্যক্তি বাড়াবাড়ি, অধ্যত্ত ক্ষতিকর। আমার আজকে মনে পড়ে যখন এই বিএনপি জামাত জোট সরকার ক্ষমতায়, আমি দুটো লেখা লিখেছিলাম। একটা লেখার শিরোনাম ছিল আমি যদি জামাতের আমির হইতাম। এটা ছিল আমার শিরোনাম, 6 কলাম ব্যাপী লেখা। আমি একটা দীর্ঘ লেখা লিখছিলাম যে জামাত রিয়েলাইজ করছে না যে জামাতের ক্ষমা চাওয়া উচিত এবং একটা বিচার মুখোমুখি হওয়া উচিত। এটা যদি তারা শতপ্রণোদিত হয়, যে আওয়ামী লীগ তো তখন দাবি করছে বিচারগুলি হোক, ক্ষমতায় তারা, এর চাইতে সুইটেবল সময় তারা আর কখনো পাবে না। তারা যদি বিচারের আয়োজন করে, একদিকে ক্ষমা চায়, তাহলে মানুষের মনে এক ধরনের তারা একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারে টু সাম এক্সটেন্ট।
তারপরে যদি তারা বিচারটাকে মেনে নেয় এবং তারা যদি জাতিসংঘকে এটাকে ইনভলভ করে, আওয়ামী লীগ তো তখন বিরোধী দলে, আওয়ামী লীগ কিন্তু তখন এটাতে খুব একটা আপত্তি করতো না, কারণ জাতিসংঘের ইনভলভ করার মধ্যে তো কোনো সন্দেহ করার কিছু নাই। তো আমার এটা মনে পড়ে যে এটার প্রতিক্রিয়া, এই লেখাটা পরে মানে নিজামী সাহেব আর কাদের মোল্লা সাহেব এসেছিলেন সেপারেটলি। তারপরে থার্ড মিটিং আমার সাথে করেছিলেন, সেটা হলো আমার জামাতের যে লয়ার ব্যারিস্টার রাজ্জাক সাহেব। তখন তারা আমার সাথে আলোচনা করেন যে এটা আমি কেন লিখলাম, তাদের প্রথম উদ্দেশ্য কি লিখলাম না, কেন লিখলাম। আমি বলি লিখলাম এই জন্য যে এটা আমার মনে হয়েছে। তো তারা আমাকে যেটা তখন বলেছিলেন, তারা দুইজনই আজকে প্রয়াত, এখন তারা বললেন যে এটা করলে তো আমাদের রাজনীতি থাকে না। আমি বললাম যে আপনাদের রাজনীতি থাকবে না এটা না করার জন্য, বরং আপনাদের রাজনীতি থাকবে যদি আপনারা ক্ষমা চান, আপনারা যদি বিচারটা করে নেন আপনাদের উদ্যোগে, আপনাদের মানে উদ্যোগী যদি সেটা হয়, এটা অনেক ফেভারেবল হবে আপনাদের জন্য। কিন্তু আপনি কল্পনাও করতে পারছেন না, এই লেখাটা কিন্তু একটা ঐতিহাসিক লেখা, এরকম করে কোনো পত্রিকায় ফার্স্ট পেজে লিড স্টোরি করে কমেন্টারি লেখা। আর আমার তো একটু ধরন ছিল, এটা একদম লিড কমেন্টারি, এটা কোনো নিউজ না। তো আমার কিন্তু আজকে খুব খারাপ লাগে যে রাজনীতিবিদরা যখন বাড়াবাড়ি করে, কোনো কিছু নিয়ে গোয়ার্তমি করে, তারা যখন অ্যাকোমোডেট করতে চায় না, নিজেদের ভুল স্বীকার করতে চায় না। আর কত বড় ভুল, এটা তো আর একটা সাধারণ ভুল না। মুক্তিযুদ্ধের সময় আপনি সংখ্যা নিয়ে বিতর্ক করতে পারেন, কিন্তু আমাদের যে লক্ষ লক্ষ লোক মারা গেছে কোনো সন্দেহ নাই, আমাদের যে অনেক নারী নির্যাতিত হয়েছে সন্দেহ নাই, হাজার হাজার বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে সন্দেহ নাই, লুট করা হয়েছে সন্দেহ নাই, নিরীহ মানুষকে নানাভাবে অত্যাচার করা হয়েছে কোনো সন্দেহ নাই, এগুলি তো কেউ করেছে। এবং এর মধ্যে বাঙালি দালাল, রাজাকার, আল বদর যারা নাকি এইগুলিকে সরাসরি নিজেরাও করেছে, পাকিস্তানি হানাদার বাহিনীকে করতে সহায়তা করেছে, এগুলি নিয়ে তো আমরা আসলে সন্দেহ করি না কখনো। সুতরাং এর একটা বিচার হবে না। আমি কিন্তু বলছি না যে কে অপরাধী কে কি, সেটা তো তদন্তে বের হচ্ছে, কিন্তু তদন্ত ছাড়াই তো বলা যায় যে কেউ না কেউ করেছে এবং এর একটা বিচার হওয়া দরকার। এই সিম্পল জিনিসটা কেন একটা রাজনৈতিক দল বলেন বুঝে না, এত দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার পরেও। জি, আপনার কোনো কমেন্ট আছে এই বিষয়ে? না, আমি তো এখন যেটা বললাম যে মানে শেষ হাই প্রোফাইলদের শেষ হচ্ছে এবং আইনের শাসনের মধ্য দিয়ে, আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা করেছি, কোনো স্পেশাল ট্রাইব্যুনাল, কোনো ফায়ারিং স্কোয়াড না করে, এবং সব ডকুমেন্টস আছে। ভবিষ্যৎ জেনারেশনও যদি প্রজন্ম যদি দেখতে চায় সেটা সম্ভব। এবং আপনি যদি এটার সাথে তুলনা করেন আরও অনেক কম ক্ষেত্রে, যেটা ৭৭ সালে হয়েছিল জিয়াউর রহমানের সময়, যে প্রায় ২০০-২৫০ সেনা সদস্য, বিশেষ করে অনেক বিমান সেনা, তাদেরকে সামারি ট্রায়াল করে করে, তাদের কাগজপত্র পর্যন্ত নাই, তাদের আইডেন্টিটি পর্যন্ত নাই, পরিচয়পত্র নাই, মানে তারা যে পৃথিবীতে কখনো ছিল এই নাই, প্রমাণও নাই। সেই তুলনায় আমি বলবো তো এটা তো স্বর্গরাজ্য, ইন দ্য সেন্স দ্যাট ইটস ওপেন। যদি কারোর প্রতি অবিচার হয়ে থাকে তাহলে ভবিষ্যৎ ভবিষ্যতে এক সময় আসতে পারে যে দিস আর অল রেকর্ডেড এবং প্রিজার্ভড। তো এটা আমার মনে হয় এখন একটা চ্যাপ্টার শেষ হতে যাচ্ছে এবং এর মাধ্যমে আমাদের বর্তমান যে রাজনীতিবিদদের কথা বললে, শুধুমাত্র রাজনীতিবিদ নয়, আমি বলবো যে ভবিষ্যৎ প্রজন্মেরও শিক্ষণীয় আছে যে আমরা কখনোই মানবাধিকার, তারপরে আপনার মানুষের যে বেঁচে থাকার অধিকার, এবং বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের যে মূল মন্ত্র, যে এগুলো নিয়ে আমরা কখনোই চ্যালেঞ্জ করব না। এগুলো মানুষের যাতে মঙ্গল হয়, দেশের যাতে মঙ্গল হয়, সেভাবেই আমাদের এগিয়ে যেতে হবে। এবং এটা একটা চ্যাপ্টার, যেমন বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার হয়েছে, ঠিক একইভাবে এটাও বিচার হলো, এবং আরও যে দুই একটা বিচার বাকি রয়েছে, জেল হত্যার বিচার, এগুলো হয়তো অতি শীঘ্র আমাদের এগুলো শেষ করে দেন, আমরা উই শুড মুভ ফরওয়ার্ড, সামনে এগিয়ে যেতে হবে, এটাই আমি চাইব। আপনি নিরাপত্তা নিয়ে বিশ্লেষণ দিয়ে থাকেন, এই অভিযান, ক্যাম্পেইন, অফেন্সিভ চলছে,
এতে আমাদের সামাজিক জীবনেও এক ধরনের সচেতনতা গড়ে তোলার জন্য নানা রকম কর্মসূচি পালিত হচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনীও তৎপর রয়েছে। এর মধ্যে জন কেরিও ঘুরে গেছেন আন্তর্জাতিক এবং বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশ কিভাবে মানে দৃশ্যমান হচ্ছে সেটাও আমরা এক ধরনের একটা পার্সপেক্টিভ পেয়েছি জন কেরি থেকে। এখন এইটার এই সব কিছু মিলিয়ে এগুলোকে, এই কর্মসূচিগুলোকে প্যাকেজিং করে আমাদের ভবিষ্যৎটা আপনি কিভাবে দেখছেন? এই সোফার যে সাকসেসটা এসেছে বা আন্তর্জাতিকভাবে বা দেশীয় খুবই প্রশংসনীয়, কারণ পহেলা জুলাই যে ঘটনাটা, তার কিন্তু অনেক আগে থেকেই যে ওই যে টার্গেট কিলিংগুলো হচ্ছিল, তখনই কিন্তু আমরা বিভিন্ন মিডিয়াতে প্রোগ্রামে লিখেছিও যে এগুলো আসলে তখনই আমাদেরকে খুব সিরিয়াসলি এগুলো ডিল করা উচিত ছিল। কিন্তু আমাদের মধ্যে ওই যে যেমন ঠিক বাংলা ভাইয়ের আগমনের সময় যেমন একটা ডিনায়াল মোড ছিল, আমাদেরও কিন্তু ডিনায়াল মোড। আপনি লক্ষ্য করবেন বারবার পুলিশ বলছিল বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু এগুলো যে লাইন আপ, মানে লালমনিরহাটে ঘটুক আর যশোরে ঘটুক আর কলাবাগানে ঘটুক, এগুলো যে একটা লাইন আপ সেটা কিন্তু অনেক পরে জানা গেল। সুতরাং বাট দ্য জুলাইয়ের 1 তারিখে এবং পরে শোলাকিয়ার অ্যাটেম্পট, এই দুটো, বিশেষ করে জুলাইয়ের 1 তারিখ ওয়াজ, আমি বলবো যে একটা টার্নিং পয়েন্ট। এখান থেকে কিন্তু একটা বিরাট গণজাগরণের সৃষ্টি হয়েছে বাংলাদেশে, যার ফলে আজকে ছাত্র, যুবক, আইনজীবী, ব্যবসায়ী সবাই আজকে মাঠে নেমেছে, এবং একটা জনগণের মধ্যে যে এটাকে আমরা যে একটা জাতীয় বিপর্যয় এবং এটাকে আমরা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে, সেটা আমি মনে করি জনগণের ঐক্য অনেক বেশি এখন, মোর দেন দ্য রাজনৈতিক আন্ডারস্ট্যান্ডিং, যেটা হওয়া আরও বেশি উচিত ছিল। কিন্তু অর্থাৎ জনগণই অনেক ক্ষেত্রে লিড নিচ্ছে, হুইচ ইজ অ্যাকচুয়ালি একটা গণতান্ত্রিক মানে সমাজের জন্য কিন্তু এটা খুব পজিটিভ যে তারাই লিড দিচ্ছে। আমাদের স্বাধীনতা আন্দোলনও যদি দেখেন অনেক ক্ষেত্রে কিন্তু মানে জনগণই লিড দিয়েছে। তো এখন আমাদের যেটা দরকার, যে ওই যে প্যাকেজিংয়ের কথা বললেন, যে প্রথম থেকে আমরা বলে আসছি যে একটা কম্প্রিহেন্সিভ কাউন্টার টেরোরিজম স্ট্র্যাটেজি, যে আমরা পয়লা জুলাইতে কি লক্ষ্য করেছি, যে আগুন লেগেছে, দৌড়ে আমরা সবাই চলে গেলাম, সবাই কি যাওয়ার দরকার ছিল, কার কি দায়িত্ব, কার কি কোন জায়গাটায় কে কি করবে, আমরা শিওর ছিলাম না। কেন ছিলাম না? কারণ আমাদের প্রত্যেকের দায়িত্বগুলো আমরা লিপিবদ্ধ করি নাই। যদি লিপিবদ্ধ করা থাকতো, পুলিশ জানতো তার কি দায়িত্ব, আর্ম পুলিশ ব্যাটালিয়ন জানতো তার কি, সোয়াট টিম জানতো কি, আর্মি জানতো কি, তাদের নেভাল জানতো কি, এবং ফায়ার ব্রিগেড জানতো তার দায়িত্ব কি, পুলিশ হসপিটালের ডাক্তার জানতো তার। এই জিনিসগুলো কিন্তু এখনো মানে অ্যাড্রেস করা হচ্ছে না। ঠিক যেমন ডিজাস্টার ম্যানেজমেন্ট প্ল্যান বাংলাদেশ অনেক আগে গেছে, যেটা অনেকে আমাদের কাছ থেকে কপি করছে, যে একটা সাইক্লোন হলে কি হবে, একটা বন্যা হলে কি হবে। অনেক দেশ কিন্তু আটকায় যায়, উন্নত দেশও। কিন্তু আমাদের উচিত এখন এগুলো কাজ করা, কম্প্রিহেন্সিভ ম্যানুয়াল প্ল্যান, এবং সেটাকে কন্টিনিউয়াসলি রিহার্সেল করতে হবে। আপনাকে এই ঠিক যেমন ফায়ার ইভ্যাকুয়েশন আমরা রিহার্সেল করি গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে বা হাই রাইজ বিল্ডিংয়ে, ঠিক একইভাবে। তো এখন আরেকটা জিনিস যেটা আমি বলছি, যে এখন পর্যন্ত কিন্তু আমাদের ফোকাসটা এই পুলিশ অ্যাকশনের উপরে প্রথম থেকে, কিন্তু এর সাথে যে সফট অ্যাপ্রোচগুলো, যেটা জন কেরিও বলেছেন, যে আমাদের সর্বক্ষেত্রে যাতে এই ধরনের সৃষ্টি না হয়, এই ধরনের জঙ্গিবাদ সৃষ্টি না হয়, তার জন্য যেসব কাজ করা দরকার কিছুটা হচ্ছে। আমাদের এই যে আপনার ফতোয়া দেওয়া হলো যে এটা ইসলাম বিরোধী, যেমন আমাদের বিভিন্ন মসজিদে এটা নিয়ে কথা হলো, কিন্তু আমি আবার বলি এটা কিন্তু ওয়ান টাইম নয়, এটাকে রাউন্ড দ্য ইয়ার এবং আরো অনেক বেশি প্রচার, অনেক বেশি কাজ করা বাকি। সংস্কৃতি মন্ত্রণালয়কে এটাতে জড়াতে হবে, ধর্ম মন্ত্রণালয়কে জড়াতে হবে, এবং শিক্ষা মন্ত্রণালয় তো একদম ওয়ান অফ দ্য প্রাইম মোডার, মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যতটুকু, শিক্ষা মন্ত্রণালয় অতটুকু। নাইম ভাই, এই বোধোদয়টা জুলাই 1 তারিখের পরে ধরেন 15 দিন, 20 দিন, 25 দিন, 30 দিনের মধ্যে যতটা ইন্টেন্স ছিল, যতটা সিরিয়াস ছিল, এখন 60 দিন পার হওয়ার পরে কি মনে হচ্ছে একটু ওয়েনিং ডাউন, একটু কমপ্লাসেন্ট হয়ে যাচ্ছে, যে না একটু, অথবা সেন্স অফ সিকিউরিটি ডেভেলপ করছে যে না ইয়েস আমরা খুব এফিশিয়েন্টলি এগুলো কাউন্টার করতে পারছি, সমাজে এক ধরনের একটা নিরাপত্তা বোধ তৈরি হচ্ছে, নাকি আমরা ওই কিছুদিন পরে আসলে ভুলে যেতে থাকি? আমরা মনে হয় ভুলবো না। আমি বলি যে কিছুটা আমরা মনে করতে পারি হয়তো ভুলবশত যে এটা কমপ্লেসেন্সের কারণে। আসলে এটা কমপ্লেসেন্স না, এটা রেজিলিয়েন্সের কারণে। কারণ আমাকে তো বেরোতে হয়, আমাকে তো
বাচ্চাদের স্কুলে দিতে হবে। তো এই যে কম্পালশনটা, এটা কিন্তু বাধ্যকর। আপনি দেখেন আমার বাচ্চা সহ কয়েকটা ইংলিশ মিডিয়াম স্কুল খুলছিল না, জি, তখন তো আমরা গিয়ে প্রেশার ক্রিয়েট করেছি খুলছে না উল্টো, যে স্কুল খুলছেন না, আমাদের ছেলে মেয়েরা কি করবে। যেমন আজকে অনুষ্ঠান যখন রেকর্ডিং হচ্ছে, আজকে সারাদিন কিন্তু ওই মীর কাসেম আলীর পক্ষে একটা হরতালের ডাক ছিল, যার ফলে স্কুল থেকে টেলিফোন করে বলা হয়েছে যে আপনারা অপশনাল স্কুলে নাও আসতে পারেন। কিছু স্কুল বন্ধ করে দিয়েছে। তা আমার বাচ্চাদের স্কুলটা ছিল অপশনাল ক্যাটাগরিতে। আমি কিন্তু আমার বাচ্চাদের, আমি সহ বেশ অনেকেই কিন্তু বাচ্চাদের নিয়ে গেছে, কারণ আমরা অনেক দিন ক্লাস মিস করেছি, আমরা আর পারছি না। তো এটা কিন্তু রেজিলিয়েন্স, কিন্তু সচেতনতা এসছে। ওই যে শকিং একটা এফেক্ট, এটা অনেক ক্ষেত্রে দরকার হয়। আমাদের কিন্তু এটা প্রসেস চলতেছিল মানুষকে সচেতন করার, কিন্তু এই সচেতনতাটার জন্য যে মনোযোগটা পাওয়া দরকার ছিল সেটা ঘটছিল না। এই 1 জুলাইয়ের এই ঘটনাটা, মানে হলি আর্টিজানের ঘটনাটা, আমাদের মনোযোগটা খুব খুব মানে দৃঢ়ভাবে ইফেক্টিভলি আমরা করতে পারি, যেটাকে উনি বলেছেন এটা জাতীয় জাগরণের মতো বলা যায়। এখন যেটা হবে যে এটার মধ্যে সকলের একটা নিয়মিত পরিচর্যার মানে পরিশীলনের ব্যাপার হবে, যেটা উনি বলেছেন যে যেমন, এবং এটা করতে গেলে ওই যে আপনি বলছেন যে একটা ম্যানুয়াল দরকার, একটা প্রোটোকল দরকার, কার কি করণীয়, এটা স্কুলের করণীয়। আমার বাচ্চা মেয়ে তো জিজ্ঞেস করে, বাবা আমার স্কুল যদি অ্যাটাক হয় আমি তখন কি করব, সত্যি সত্যি জিজ্ঞেস করে। তো আমি কি তোমাকে ফোন করব? আমি বলছি হ্যাঁ, তুমি অফিসে গিয়ে, স্কুলের অফিসে গিয়ে আমাকে ফোন করবা। তো ফোন করলে তুমি আসলে আমি বুঝবো কিভাবে? আমি তো বলতে পারছি না এইগুলা কিভাবে, জিনিস খুবই important। বুঝতে পারছেন না যে আমি তোমাকে চিৎকার করে ডাকবো বাবা। তখন আমার মেয়ে বলে চিৎকার করে ডাকলে আমি যদি বুঝতে না পারি তুমি কোন দিক থেকে, সো একটা চিন্তা করেন। তো তার মানে তো একটা আমার 6 বছরের বাচ্চার যদি এই কথাটা আসে মাথায়, তো এই প্রয়োজনটা সরকারও বুঝতে হবে যে আমাদের এই প্রোটোকলগুলি ইন প্লেস থাকা দরকার, যে একটা স্কুল অ্যাটাক হলে, কোথাও কিছু অ্যাটাক হলে, হোয়াট ডু উই ডু? উই এটা ডোন্ট নো এটা অ্যাকচুয়ালি। অত্যন্ত দুঃখজনক যে আজকে আমাদের এই কথাগুলো বলতে আচ্ছা, হচ্ছে। এই মতামত নিব, এরপর একটা বিরতির সময় হয়েছে। জি, না, ওই আপনি যেটা comment বলছিলাম করছিলেন। যে এটা অত্যন্ত দুঃখজনক যে আজকে আমাদের এই আলোচনাগুলো করতে হচ্ছে যে বাচ্চারা স্কুলে অ্যাটাক হলে কি হবে, বা আমি একটা ইউনিভার্সিটির সাথে জড়িত, অনেক টাকা আমরা খরচ করছি কিভাবে, কোথায় আমরা ক্লোজ সার্কিট টিভি লাগাবো, কোথায় কন্ট্রোল সেন্টার হবে, কোথায় বডি স্ক্যানার হবে, কোথায় ব্যাগেজ স্ক্যানার হবে, এগুলো কিন্তু আগে চিন্তা করেন। এগুলো তো ইনফ্যাক্ট দিস আর ওয়েস্টেজ, কারণ আমার শিক্ষার জন্য এটা কোনো কন্ট্রিবিউট করছে না। আগে যেখানে 2টা গার্ড দারোয়ান গেট খোলার বন্ধ, এখন চারিদিকে আমি দারোয়ান লাগাচ্ছি। কিন্তু এটাই বাস্তবতা সারা পৃথিবী জুড়ে। এবং আমি অনেক সময় মানে জোকিংলি বলি আর কি, যে ওসামা বিন লাদেন যদি কোনো কারো উপকার করে গিয়ে থাকে তাহলে এই সিকিউরিটি সার্ভিসগুলোর উপকার করে গেছে। কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার বিজনেস সারা পৃথিবীতে কত ধরনের। কিন্তু যেটা সত্যি, যেটা এটা খালি বাংলাদেশের সমস্যা নয়, গ্লোবাল সমস্যা, এবং এটা দীর্ঘমেয়াদী একটা সমস্যা। হয়তো একদিন নিশ্চয়ই এটা থেকে বেরিয়ে আসবে, সভ্যতা এগিয়ে যাবে, কিন্তু এই মুহূর্তে এটা একটা বিরাট। আমি এই প্রসঙ্গে শুধু আপনি কন্টিনিউ করেন। ফ্রান্সের প্রাইম মিনিস্টার ওই নিজ শহরে ঘটনার পর প্রথম বক্তৃতা এটা বলেছিলেন, প্রথম বক্তৃতাতেই, যে সম্ভবত টেরোরিজমের সাথে আমাদেরকে বেশ কিছু কাল বসবাস করতে হবে। কিন্তু আমি যে জিজ্ঞাসা প্রশ্ন করছিলাম, রেজিলিয়েন্সের যে কথা বললেন, জি। অ্যাকচুয়ালি কিন্তু সন্ত্রাসীরা কি চায়? তারা চায় আমাদের জীবন ব্যবস্থাটাকে ভেঙে দিতে। আমরা সন্ধ্যায় বেরোবো না, আমরা নাটক করব না, আমরা স্কুলে যাব না, আমাদের লেখাপড়া হবে না, ইউসি। কিন্তু আমি মনে করি যে আমাদের জাতির পিছনে একটা বিরাট রেজিলিয়েন্স আছে। সেটার প্রথম প্রমাণ হয়েছে যে নববর্ষের অনুষ্ঠান। নববর্ষ তাদের কাছে, নববর্ষের অনুষ্ঠান, আমাদের উদীচীর অনুষ্ঠান, এগুলো তাদের কাছে তো এগুলো ইসলামের বিরোধী। সো এখানে বোমা মারো, ধ্বংস করো, এরা কিন্তু দেখেছেন আপনি যে এরপর থেকে আরও বেশি। এখন আমরা বড় স্টেডিয়ামে আমরা সঙ্গীতানুষ্ঠান করছি, সারা রাত অনুষ্ঠান চলছে। আমরা যদি এটা বন্ধ করে দিই, যেটা প্রথম দিকে হয়েছিল, হোল গুলশান একটা স্থবির হয়ে গেল, অন্ধকার, রেস্টুরেন্টগুলো সব বন্ধ, কি তাহলে তো ওরা বলে এই তো কাজ দিয়েছে, তাহলে আমি আবার করব, আরেক জায়গায় করব। এবার গুলশানে করেছি, এরপরে ইসলামপুর করব, কি বা চিটাগাঙে করব। কিন্তু আমাদেরকে দেখে দিতে হবে তাদেরকে যে আমরা এতে ভীত নই। ভীত তো নই, বরঞ্চ আমরা আমাদের জীবন স্বাভাবিকভাবে চালিয়ে যাব, তোমরা আমাদের কোনো কিছু করতে পারবে না। তো সেটা বলার পরেও আমি বলবো যে ইয়েস, এই যে পুলিশ যেরকম কাজ করছে, আমি মনে করি যে এবং এইসব ক্ষেত্রে যেটা জন কেরি সর্বশেষ ইয়েতে, যে আমাদের টেকনোলজি ওয়াইজ, কারণ এই ছেলেগুলো তো এখন আর কেবলমাত্র মাদ্রাসার
গ্রামের অর্ধশিক্ষিত অশিক্ষিত ক্যান্ডিডেট না, এরা সমাজের উচ্চ স্তরের শিক্ষিত, বিশেষ করে আইটিতে যথেষ্ট শিক্ষিত। সুতরাং এদেরকে মোকাবেলা করতে হলে আমাদেরকে বিদেশি সাহায্য নিতে হবে, টেকনোলজিক্যাল হেল্প, স্পেশালিস্ট হেল্প, যেটা উনি বারবার বলেছেন যে আমাদের কাছে স্পেশালিস্ট আছে। যেমন ধরুন আমাদের সোয়াট টিম বা কাউন্টার টেরোরিজম ইউনিটের, এগুলোর অনেক দরকার আছে, যেগুলোকে টেকনোলজি যতই চেঞ্জ হবে আমাদেরকে এগুলোর সাথে সাথে ওদের থেকে আরও কয়েক ধাপ এগিয়ে আমাদের যেতে হবে। সুতরাং বিশ্ব যে বাংলাদেশের একটা পজিটিভ ইয়ে হয়েছে, দেখেন আপনি জাপানিজ তারা কোনো বন্ধ করেন এই প্রোগ্রামগুলো। চীনের প্রেসিডেন্ট আসছেন এবং ডেফিনেটলি আরও কিছু বড় বড় প্যাকেজ হবে। জন কেরিও আসলেন, যদিও এই অ্যাডমিনিস্ট্রেশনের সময় অল্প, কিন্তু আমেরিকান ফরেন পলিসি কিন্তু ভীষণভাবে কোনো পরিবর্তন হয় না। আর বিশেষ করে আমরা যেটা এক্সপেক্ট করছি যে হিলারি ক্লিন্টন এখন লিডিং আছেন, তাহলে তো মানে আরও কন্টিনিউ করবে এবং আমার মনে হয় ভবিষ্যতে বাংলাদেশের জন্য এই ধরনের মোকাবিলার ক্ষমতা আরও বাড়ানোর জন্য আমাদের পাকিস্তান ফরেন সেক্রেটারি আসার কথা ছিল এবং এটাকে একটা নিউ সিগন্যাল হিসাবে দেখা হচ্ছিল যে তারা এর আগে বিভিন্ন যুদ্ধাপরাধী, মানবতা বিরোধী অপরাধীদের, বিশেষ করে মতিউর রহমান নিজামী এবং সালাউদ্দিন কাদের চৌধুরীর পরে খুবই অ্যাডভার্স রিমার্ক করেছিল এবং আমরাও এটার প্রতিবাদ জানিয়েছিলাম। তো তারপরে এই এক ধরনের স্টেলমেট অবস্থা, এখন ফরেন অফিস কনসালটেশন হওয়ার কথা ছিল কিন্তু লাস্ট মোমেন্টে সেটা স্থগিত হয়ে গেল। এটাকে আপনি কিভাবে দেখছেন? মানে খুব বেশি না, এটা হচ্ছে যে দেখেন, এটা উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, পাকিস্তানের তো এই রিয়েকশনই হওয়ার কথা। ইট অনলি মানে মনে হচ্ছে কি এটা এই ইমিনেন্ট রায়ের মানে কার্যকারী রিলেটেড এম্বারাসমেন্ট, এটার সাথে এগুলি তারা ফেস করতে চায় না। এটা তারা যে রিয়েকশনগুলি দেখায়, মীর কাসেম আলীর পরিবারের তো তাদের কেউ তার বাবাকে মানে ইয়ে ফাঁসিতে দেখবে, কেউ তার স্বামীকে দেখবে, এগুলি তার পরিবারের রিয়েকশনটা কিন্তু আমাদেরকে মানে অ্যাপ্রিসিয়েট না, মানে এটাকে বুঝতে হবে, মানতে হবে। পাকিস্তান কিন্তু তাদের পরিবার, তাদের রাষ্ট্র কিন্তু পাকিস্তান। সো পাকিস্তান যে রিয়াকশনটা দেখাচ্ছে, উই উইল রিফিউজ দ্যাট, রিজেক্ট দ্যাট, হ্যাঁ, বাট উই হ্যাভ টু অলসো আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ইট অনলি রিকনফার্মস যে হোয়াট উই ডিড ইজ রাইট। এটাতে কিন্তু আমি কোনো মাইন্ড করি না, আমি পাকিস্তানের প্রতিও কিন্তু মানে আপনি মীর কাসেম আলীর ছেলে যদি তার বাবার ফাঁসির পরে কান্নাকাটি করে, আপনি রাগ করবেন কেন? তার তো বাবা, তার ওই রিয়েকশনটাই স্বাভাবিক। আমরা বরং মানে আমরা রাগ করি সে যদি আবার উদ্ধত কথা বলে, কিন্তু সে কানলে, হাহাকার করলে আমরা কিন্তু রাগ করি। তো পাকিস্তান হাহাকার করে, কারণ উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড তারা কিন্তু পাকিস্তানকে ডিফেন্ড করার জন্য এই অন্যায়গুলি করেছে, পাকিস্তানকে ডিফেন্ড করার জন্য। তো পাকিস্তান তো কানবে। এটা আমাদেরকে রিএশিওর করে যে আমাদের এই যুদ্ধাপরাধীর বিচার এগুলি সব সঠিক ছিল, তারা রাইট টার্গেট ছিল বিচারের জন্য। আরেকটা জিনিস, পাকিস্তান এই মুহূর্তে ভীষণভাবে আভ্যন্তরীণ একটা কোন্দল চলছে। এক তো হচ্ছে মিলিটারি বনাম সিভিল গভর্নমেন্ট। রাহিল শরীফ যে মিলিটারি যে পজিশনগুলো আছে, মিলিটারি এখনও সরে আসে নাই গুড তালিবান আর ব্যাড তালিবানের থেকে। মিলিটারি এখনও স্বীকার করছে না যে বেলুচিস্তানে একটা সত্যিকার অর্থে গণ আন্দোলন চলছে। আর সব থেকে বড় আক্রমণ আসছে করাচি থেকে। MQM মানে পাকিস্তানের ইতিহাসে যেরকম হয় নাই, হাজার হাজার সমর্থক দাঁড়িয়ে পাকিস্তান মুর্দাবাদ, পাকিস্তান মুর্দাবাদ, এবং মেয়র নির্বাচিত হয়ে করাচি তো ভার্চুয়ালি এখন আউট অফ পাকিস্তান, মানে পাকিস্তানের বিগেস্ট কমার্শিয়াল সিটি এবং বিগেস্ট সিটি যদি বলে পাকিস্তান মুর্দাবাদ, তাহলে সেই সিন কি বেরিয়ে যাওয়ার জন্য না, সমস্ত সিন না, বিশেষ করে এই যে যারা উর্দু স্পিকিং, তারা এখন বিরাট সংখ্যায় তারা ভাবছে যে 47 সালে আমাদের পূর্বপুরুষরা বিরাট ভুল করেছে ভারত ছেড়ে এসে। তারা এখন মানে সেইং আর কি ভেরি বেসিস অফ পাকিস্তান ইজ, একবার তো 71-এ প্রমাণ হয়েছে, এখন আবার প্রমাণ হচ্ছে। সো আবার ওইদিকে ওই যে বললাম মিলিটারি এবং সিভিলের বিরাট দ্বন্দ্ব, যে কোনো সময় একটা কু হয়ে যেতে পারে পাকিস্তানে, যে তারা সিভিল গভর্নমেন্টকে ইনকম্পিটেন্ট করার জন্য যা কিছু করার সেটা মিলিটারি, ISI এবং মিলিটারি করছে। তো পাকিস্তান ইটসেলফ ইজ ইন বিগ ট্রাবল। এবং জন কেরি এসে গেল, বা আমাদের সাথে ভারতের যে সুসম্পর্ক হচ্ছে,
এটা তো স্বাভাবিকভাবেই তারা ভাবছে যে এটা একটা গ্যাং আপ, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এটা পাকিস্তানের জন্য আমাদের এই সাবকন্টিনেন্টে আমাদের যে পলিসি সেটা হচ্ছে যে আমরা সবারই জন্য স্টেবিলিটি চাই। একটা আনস্টেবল পাকিস্তান ইজ নট গুড ফর ইন্ডিয়া, ইয়েস, কারণ একটা নিউক্লিয়ার পাওয়ার স্টেট, হ্যাঁ। এটা যদি ভেঙে টুকরা টুকরা এই ওয়েপনগুলো যাবে কোথায়? এটা তো সমস্ত সাবকন্টিনেন্টের জন্যই একটা বিরাট হুমকি। হ্যাঁ, হুমকি। আফগানিস্তান টুকরা টুকরা হয়ে যায় যদি, সেখানে সেটা সবার জন্য একটা বিরাট বিপদ। ইরাকও যদি তো টুকরো টুকরো হয়। ইরাক তো ধরেন অনেকটা আমাদের দূরে। বাইরে, হ্যাঁ, আমি এই আমরা regional এই sub- regional। হ্যাঁ। এখন দেখেন পাকিস্তানে আজকে আফগানিস্তানে তালিবানের কোনো অস্তিত্ব থাকতো না যদি সেই তালিবানকে পাকিস্তানে আশ্রয় না দিত। প্রত্যেকটা বিন লাদেন থেকে নিয়ে যত তাদের হ্যাঁ, তারা refuse ইয়েগুলো তাদেরকে ড্রোন করে কোথায়? পাকিস্তানের ভিতরে। তুমি বলো তোমার দেশ সার্বভৌম, কিন্তু তুমি এখানে তাদেরকে স্যাংচুয়ারি দিচ্ছ, তাদের অসুখ হলে তাদের ট্রিটমেন্ট করাচ্ছ, তাদের injury হলে পরিবারকে আশ্রয় তারা এদিকে চলে আসে, আবার যে আক্রমণ করছে ইউসি। এবং তুমি বলছো যে এরা গুড তালিবান, আর ওরা আবার যখন তোমাকে আক্রমণ করে তখন হয় ব্যাড তালিবান। কিন্তু সব তালিবান বা অল দিস ইয়েকে যদি ধ্বংস করার জন্য যে ইউনিটিটা দরকার, তারা এখনো তো পাকিস্তানের মেইন ফোর্স আর ফেসিং ইন্ডিয়া, দে আর নট ফেসিং দেয়ার। অথচ দেশটা একটা আভ্যন্তরীণ Threatened by Taliban. yes, not by India will not occupy them. They are threatened, জি। not only Taliban, Shia Sunni, জি। Beluchistan, আপনার নাও করাচি, MQM. So it is really very ছিল dangerous. বেশ কিছুদিন হ্যাঁ, ধরেই আছে। আমরা শেষের দিকে লাস্ট টপিকটা আলাপ করতে চাই যে জন কেরি তো এখান থেকে ভারতে গেলেন এবং ওই সময় ইয়েতে ইউএস মিনিস্টারও ছিলেন একজন। এখন একটা চুক্তি করেছে তারা, যুক্তরাষ্ট্র এবং ভারত, যেটা শুরুতেই বলেছি যে এটা একটা নতুন ডাইমেনশন, যে একে অন্যের ঘাঁটি ব্যবহার করবে আচ্ছা, নানা সামরিক সত্যি প্রয়োজন। এটা নিয়ে ইয়ে হচ্ছে, কিন্তু এটা সাংঘাতিক কিছু নয়। কিন্তু বেসিক রাইটস আপনার যখন, বিশেষ করে একটা জিনিস মেনে নেন যে ভারতকে তারা একটা স্ট্র্যাটেজিক পার্টনার হিসাবে দেখছে এই রিজিয়নে, এই ইন্ডিয়ান ওশেন রিজিয়নে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা স্ট্র্যাটেজিক পার্টনার। যদিও চায়নার সাথে তাদের অত্যন্ত বিগেস্ট ইকোনমিক পার্টনার হচ্ছে ইউনাইটেড স্টেটস এবং চায়না, কিন্তু তারা এও জানে যে আলটিমেটলি threat. একটা থ্রেট বলুন বা রাইভাল বলুন, থ্রেট rival, এখনো নয়, রাইভাল। Rival. বিশেষ করে দক্ষিণ চীন সাগরে জি। যে অবস্থা, সেখানে ফিলিপাইন্স, ইন্দোনেশিয়া, যে কোরিয়া। ভিয়েতনাম একসময় আমেরিকার যুদ্ধ, এখন তারা অল অফ দেম হ্যাভ বেসিক রাইটস। সিঙ্গাপুরেও তারা বেসিক রাইটস, মানে কি, আমার জাহাজ তোমার এখানে আসবে, তেল নিবে, কয়লা নিবে, রিফিউলিং করবে, পরিষ্কার, মাঝে মাঝে এসে হয়তো ডকিং করবে, আবার তুমিও যদি ওদিকে যাও। এবারই প্রথম ইতিহাসে এই কিছুদিন আগে একটা বিরাট এক্সারসাইজ হয়েছে, যেখানে অস্ট্রেলিয়া, আমেরিকান ফোর্স তো ছিলই, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইন্দোনেশিয়ার নেভিগুলো ছিল, এবং ইন্ডিয়ান নেভি বঙ্গোপসাগর বিশাখাপত্তনম থেকে গিয়ে ওখানে এক্সারসাইজ করেছে। দিস ইজ দ্য ফার্স্ট টাইম। এর অর্থটা কি? যে আমার পাওয়ার প্রজেকশন, আমি এখানেও আছি, ওখানেও আমি থাকতে পারি, আমেরিকান নেভিও আসবে এখানে। তো এটা একটা বাস্তবতা। তবে বাংলাদেশ না, কিন্তু আপনি বলছেন যে এত এটা একটা কনভেনশনাল ব্যাপার, যেটা এতদিন Yes, ভারত but আমেরিকা করেনি, তারা এখন এটা এখন করছে। করছে, কারণ কিন্তু ধরেন তাদের- ইউএস এর তো একটা নতুন পলিসিও আছে, Yes. রিব্যালেন্স এশিয়া এবং সাউথ চায়না Yes. সিতে যে টেনশন আছে, সেগুলো মিলিয়ে এটার কোনো সেইজন্যই- স্ট্র্যাটেজিক সিগনিফিকেন্স নেই। নিশ্চয়ই স্ট্র্যাটেজিক সিগনিফিকেন্স, বিকজ অ্যাজ আই টোল্ড ইউ দ্যাট ইন্ডিয়া ইজ এ স্ট্র্যাটেজিক পার্টনার, এবং ইন্ডিয়াকে বেস করে, বিশেষ করে এই রিজিয়নে, বে অফ বেঙ্গল, সাউথ ইন্ডিয়ান ওশেন এরিয়াতে, ইন্ডিয়া উইল বিকাম এ মেজর পার্টনার। আজকে বেসিং রাইট, কালকে বেসও হতে পারে, এবং ইন্ডিয়ান নেভি কালকে হয়তো যে ম্যানিলাতে যে আমেরিকান ইয়েতে হয়তো বেসিং এক্সারসাইজ করতে পারে। তো এবং বিশেষ করে এই যে কাউন্টার টেরোরিজমেও তারা কিন্তু চাচ্ছে ভারতের নেতৃত্বে বাংলাদেশ, নেপাল, মায়ানমার, শ্রীলঙ্কা, এই রিজিয়নে একটা Except পাকিস্তান, আফগানিস্তান। হ্যাঁ, ওটা এটা আবার আরেকটা আলাদা। ইস্যু, ওটা আলাদা। ওটা আলাদা। But এটা এই কিন্তু ইন্ডিয়ার এলাকায়, সঙ্গে এই মিলে না। এলাকায় ওই বললেন উই আর অল অন দ্য সেম পেজ, মানে আমরা, আমাদের থ্রেট একই, এবং আমাদের রেসপন্স উইল বি কোঅর্ডিনেটেড রেসপন্স, এবং ওটা হওয়া উচিত। কারণ আপনি তো ওই যে বললাম, বিয়ন্ড দ্য বর্ডার গেলেই যদি অন্য এই হয়ে যায়, তাহলে তো আপনি ধরতে পারবেন না। যে আজকে দেখলাম যে আমাদের ওয়ান অফ দি টপ টেরর ইজ হাইডিং ইন ইন্ডিয়া। ওয়াই শুড শি বি হাইডিং ইন ইন্ডিয়া? এখন এই যে তথ্যের আদান প্রদান, ওখানকার টেরর এখানে আসলেও যে ইয়েতে হবে, ধরা পড়বে, আমাদের কোনো ইয়েও যেন ওখানে যে আশ্রয় না পায়, Okay. এই ধরনের ব্যবস্থা করতে হবে। জি, নাইম। জি, তা আমি ওনার সাথে পুরোপুরি একমত যে এটা সিগনিফিক্যান্ট, কিন্তু এটা অ্যালার্মিং কিছু না। এটা একটা প্রসেসে এইভাবেই এগোচ্ছে পুরো জিনিসটা, যেটা ওই যে চায়নার সাথে
চায়নার এটাকে নিউট্রালাইজ করার জন্য ইন্ডিয়া একাও ক্যাপেবল হচ্ছে না। সো আমেরিকার সাথে তার যুক্ত হওয়াটাও যৌক্তিক, আবার আমেরিকাও ইন্ডিয়ার মতো একটা পার্টনার পাওয়া যৌক্তিক। কিন্তু এগুলি কিন্তু কোনোটা একচেটিয়া হয় না। আমি বলি যেমন মায়ানমারের ডেমোক্রেসি আসতে আমেরিকান কন্ট্রিবিউশন সিগনিফিক্যান্ট, বাট মায়ানমারও কিন্তু এই অং সান সুকি আমেরিকায় যাওয়ার আগে চীনে তার ভিজিট করেছে, কারণ সে একচেটিয়া আমেরিকার সাথে চীন তো তার নেক্সট ডোর নেইবার, আমেরিকা তো অনেক দূর। অনেক দূর। সুতরাং চীনের সাথে চীনকে নেগলেক্ট করে নাই, কিন্তু চীনের সাথে গেছে এবং চীনকেও এইখানে মায়ানমারে ভিত্তি দিচ্ছে, কিন্তু আবার চীনকেও একচেটিয়া দিতে চাচ্ছে না, আমেরিকাকেও না। সেই পলিসি তো আমাদেরও। না, সেই আমাদেরও policy আমাদেরও। আমাদের দেখেন চায়নার সাথে মানে আমরা জন কেরিকে ওয়েলকাম করছি, আবার আমরা চাইনিজ প্রেসিডেন্টের জন্য ওয়েট করছি। চাইনিজ ওয়েপন্স আমাদের এখানে প্রায় সবই চাইনিজ জি। ওয়েপন্স। আবার আমেরিকান এয়ারফোর্স কিন্তু বাংলাদেশে এসে এক্সারসাইজ করছে, আমেরিকান নেভি আসছে আমাদের রাশিয়ান হার্ডওয়্যারও আমরা নিচ্ছি। রাশিয়ান হার্ডওয়্যার। উই মাস্ট, আমাদের কোনো ওই যে নট টু পুট অল এগ ইন ওয়ান আরেকটা বাস্কেট, যেটা সব হচ্ছে, ডিম আমি এক পাকিস্তান- বাস্কেটে রাখবো না। পাকিস্তান কিন্তু একটা তাদের ওই যে কি বলবো নস্টালজিয়ার জন্য বাংলাদেশ নিয়ে মাঝে মাঝে এসব উল্টাপাল্টা জিনিসগুলি করে। পাকিস্তান কিন্তু আসলে ইন্টারেস্ট নিয়ে চলে গেছে অন্যদিকে। পাকিস্তান এখন ওই আফগানিস্তান, তুর্কমেনিস্তান, ওই ইরান, Central Asia related। সেন্ট্রাল এশিয়া রিলেট করে তাদের ইকোনমি, এবং তারাও এখন তারা যেটা বলে, আমি ওই দিন পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তৃতা শুনছিলাম, তারা আবার এক ধরনের ঘুরে দাঁড়ানো টার্ন অ্যারাউন্ডের কথা ভাবছে। তাদের এখন জিডিপির গ্রোথ রেট বাড়ানোর চেষ্টা করছে। চায়নার সাথে $35 বিলিয়ন কিন্তু যতই তারা তুর্কমেনিস্তান আর আফগানিস্তান বলুক, মিডল ইস্ট বলুক, বাট এটা ঐতিহাসিকভাবে সত্য যে পাকিস্তান তো দক্ষিণ এশিয়ার একটা অংশ। পাকিস্তান সিন্ধু সভ্যতা নিয়েই তো আমাদের সমস্ত ভারতের ইতিহাস। You know, তারা তো এটা so ছেড়ে দিচ্ছে না, তারা- কিন্তু তারা তাদের মনে- ইকোনমিক তারা দেখতেছে যে এই এলাকাটার সাথে তাদের নানান রকম পলিটিক্যাল প্রবলেম হচ্ছে। তারা এই জন্য একটা ভারসাম্যমূলক, যাতে তারা এখন আবার ওই দিকে নজর দিচ্ছে। তারা এখন টার্কির যে ঘনিষ্ঠতা, মানে এইরকম একটা বিকল্প ব্যবস্থা কিন্তু তারা তাদের জন্য করে ফেলে। আপনি যেটা বলেছেন এটা কিন্তু ইন্ডিয়ারও মোস্ট ইন্টারেস্ট। ভারত, মোদি যেভাবে ভারতকে দেখতে চায় সেটা কিন্তু সাউথ এশিয়া, এটা মহাভারত, সেটার নেতা ভারত হতে চায়, এবং সেই নেতৃত্বের পজিশন থেকে গ্লোবালিও ভারত একটা ভূমিকা রাখতে চায়। এই জায়গাটাতে একটা ব্যালেন্সিং ব্যাপার হবে, যেটা আমরা সকলেই চাইবো। ধন্যবাদ। আজকে আর সময় নেই আলাপ এগিয়ে নেওয়ার। ধন্যবাদ জনাব ইশফাক ইলাহি চৌধুরী এবং নাঈম হাসান খান। প্রিয় দর্শক, আজকে অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকবেন। অনুষ্ঠানটি অনলাইনেও দেখতে পারেন। ভিজিট করুন www.ntbbd.com। দেখা হবে আপনাদের সঙ্গে আবারও পরের অনুষ্ঠানে।